আমাদের প্ল্যাটফর্ম ফর এডুকেশন লিটারেচার অ্যান্ড কালচারের চ্যানেলের প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হয়ে চলেছে। বর্তমানে করোনা আতঙ্কে পৃথিবী কাঁপছে। পৃথিবীতে মারা গেছেন প্রায় 5 লক্ষর কাছাকাছি। ভারতে কাল পর্যন্ত আক্রান্ত প্রায় 3,29,000। মারা গেছেন কাল পর্যন্ত 9,200 প্রায়। এ রাজ্যে আক্রান্ত প্রায় 11,087 জন। এ পর্যন্ত মারা গেছেন 405। দেশে লকডাউন 4 নম্বর শেষ হয়ে 5 নম্বর চলছে। সাথে শুরু হয়েছে প্রথম আনলকডাউন। যা অবস্থা, লোকাল ট্রেন ছাড়া মোটামুটিভাবে ট্রান্সপোর্টে বাস, অটো, রিক্সা, ট্যাক্সি সব চলা শুরু হয়েছে। বাসের যা অবস্থা, ট্রান্সপোর্টের যা অবস্থা, ব্যক্তি দূরত্ব বা সামাজিক দূরত্ব মেনটেন করা সম্ভব হচ্ছে না। পরিযায়ী শ্রমিকরা ফিরছে, ফলে আরও আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার সঙ্গে রয়েছে আমাদের অর্থনৈতিক চাপ। বিভিন্ন কল কারখানা, অফিস কাছারিতে লোকজন কর্মহীন হয়ে পড়ছেন। প্রতিদিনের শ্রমিকরা কাজ পাচ্ছেন না। এরকম অবস্থার মধ্যে আমাদের দেশ সত্যি সত্যি আজকে বিপন্ন। সাধারণ মানুষ দৈনন্দিন জীবন চালাতে পারছে না। এই সমস্ত পরিস্থিতিকে সামনে রেখে আমাদের এই চ্যানেলের প্রথম আলোচনা সভা করোনাতে সময় বিপর্যস্ত। এই আলোচনা সভায় প্রথম আলোচনা শুরু করবেন আমাদের শিক্ষক এবং 6 বারের প্রাক্তন সাংসদ হরিপ বরণ পোদ্দার। তাকে আমি বলছি, আপনি আপনার মূল্যবান পরামর্শ আলোচনা আমাদের সঙ্গে রাখুন। নমস্কার। আজকের এই অনুষ্ঠানের সূত্রধারের ভূমিকা পালন করার জন্য আমাকে বলা হচ্ছে। কতটা পারবো আমি জানি না, কারণ ব্যক্তি মতামত তার মধ্যে উঠে আসবে, সেটা আলোচনাকে ইনফ্লুয়েন্স করলেও করতে পারে। চেষ্টা করব সেটা না করব। প্রথমে বলি যে মহামারী অনেক হয়েছে, পঙ্গপালের আক্রমণও হয়েছে। প্রতি বছর এখনকার স্ট্যাটিস্টিক্স হচ্ছে প্রতি বছর আত্মহত্যা করে পৃথিবীতে লোক মারা যায় প্রায় 5 লক্ষ। আমাদের দেশে কৃষক আত্মহত্যার সংখ্যাও লক্ষাধিক প্রতি বছর। সেখানে মহামারীকে ভয়টা ধরিয়ে দিয়েছে, সেটার কোন রেশনাল আমি খুঁজে পাচ্ছি। মানে এরকম একটা দেশে, এরকম একটা পৃথিবীতে এই মহামারী সম্পর্কে বিষয়টা বিজ্ঞানসম্মত হয়ে দেখতে গেলে অত্যন্ত ছোঁয়াচে রোগ, সেটা অ্যাভয়েড করতে পারলেই ভালো। এবং এই ছোঁয়াচে রোগের কারণে অন্য যে সমস্ত শারীরিক দুর্বলতা থাকে তাকে কেন্দ্র করে প্রচুর লোক মারাও যাচ্ছে, যার জন্য এটা এপিডেমিক। কোনো সন্দেহ নেই সম্পর্কে। কিন্তু তার জন্যে সমস্ত কিছু লক আউট করে, লকডাউন করে, আমি 3টে শব্দ শুনেছি লকে। একটা হচ্ছে লক আউট শুনতাম, তারপরে যখন জেলে গেলাম তখন শুনলাম লক আপ। 6টার সময় আমাদের লক আপ হতো জেলে। আর এখন বুড়ো বয়সে শুনছি লকডাউন। 3টেরই তাৎপর্য উপলব্ধি করেছি হারে হারে। যাই হোক, এখন দেখছি যে মানুষকে যেভাবে ভীত সন্ত্রস্ত করে তোলা হয়েছে সারা পৃথিবী জুড়ে, তাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে সাম্রাজ্যবাদ। এটা মিলিয়ে নেবেন পরবর্তীকালে। এবং আমাদের দেশে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে শাসক বর্গ, কেন্দ্রীয় শাসন এবং রাজ্যের শাসন। ধরুন এই সুযোগে, এই লকডাউনের সুযোগে লেটেস্ট হচ্ছে ইলেকট্রিসিটি বিল কমিশন তৈরি হবে।
রাজ্যের অধিকার কেড়ে নেবে এবং সমস্তটা হচ্ছে, আর একের পর এক পেট্রোলের দাম বাড়ানো, লেবার ল শিথিল করা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্ত মানে আনপ্রেসিডেন্টেড সব অ্যাক্টিভিটি চালু করার জন্য অধিকার দেওয়া, এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট সেটাকে বাতিল করা, পরিবর্তন করা, এই সমস্ত জনগণের উপর আক্রমণের সমস্ত রাস্তাগুলো খুলে গেল এবং করা হয়ে গেল। প্রতিবাদ করার কোনো উপায় নেই। প্রতিবাদ করতে গেলে আমরা আগেই অঙ্গীকার করে দিচ্ছি যে আমরা কিন্তু সামাজিক ডিস্টেন্স মেনটেন করবো। ফ্রান্সে পরশুদিন যে জমায়েত হয়েছে এই কালো মানুষদের হত্যার বিরুদ্ধে, সেখানে কোন সামাজিক বা শারীরিক দূরত্ব মেনটেন করেছে? লক্ষ লোক জনস্রোত। আমেরিকাতে যে তীব্র আন্দোলন হচ্ছে সেই জনস্রোতের মধ্যে কি তাহলে কি যারা ওই আন্দোলনে অংশগ্রহণ করছে তারা কিন্তু মহামারীতে মানে লাইন দিয়ে সব মরেও যাচ্ছে? একটু ভাবতে বলবো, নিজেকে নিজে প্রশ্ন করতে বলবো যে একসাথে করছি তার কারণটা কি? তার পেছনে আমি শেষ করছি এটা বলে, আমার পার্সোনাল ভিউ হচ্ছে, বলেই ফেলছি পার্সোনাল ভিউ, সেটা হচ্ছে যে এই লকডাউন থিওরি এটা 85% হচ্ছে পলিটিক্যাল, 15% হচ্ছে সাইন্টিফিক। বিজ্ঞানের মধ্যে 15 থেকে 20% আছে, আর পলিটিক্স আছে হচ্ছে 85 থেকে 80%। মিলিয়ে নেবেন বল। আমার প্রিয় তরিকা শুরু করলেন, যে সমস্ত প্রশ্নগুলো করেছেন তার মধ্যে বৈজ্ঞানিকভাবে এই করোনা সংক্রান্ত লকডাউন কতখানি যুক্তিযুক্ত এই ব্যাপারটা উঠে এসেছে, তার সঙ্গে অন্যান্য সমস্যা উঠে এসেছে। এই ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেবার দায়িত্ব পালন করার মতো মানুষ আমাদের মধ্যে আছেন। ডাক্তার কুশধ্বজ ঘোষ, বিখ্যাত এই অঞ্চলের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর কেজি ঘোষ এবং প্রাক্তন বিধায়ক আমাদের মধ্যে আছেন, যিনি এবার এই সম্পর্কে বলবেন। প্রথমে আমি যারা এখানে দয়া করে উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাই। ঘটনাচক্রে আমি এই বাড়িতে থাকি, তাই এই বাড়িতে আজকে এই আলোচনা সভা জন্য যে ব্যবস্থা করা হয়েছে, যারা উদ্যোক্তা তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এটা ঘটনা যে আমরা খুব দুঃসময়ের মধ্যে চলেছি, কারণ মহামারী করোনা যাবে কি যাবে না জানি না, কতদিন থাকবে তাও জানি না, কতজন মারা যাবে তাও জানি না। কিন্তু প্রথম থেকেই আমার যেটা মনে হচ্ছে যে আমরা খুব অন্যায় করছি। যারা এই করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং করোনা হয়ে যাবে লকডাউন হওয়ার জন্য তথাকথিত পরিযায়ী শ্রমিক, আমার যদিও পরিযায়ী কথাটা আপত্তি আছে, আমি বলবো শ্রমিক নারায়ণ, যারা অন্য রাজ্যে কাজ করতে গিয়েছিলেন তাদের ফেরার জন্য যে অল্প সময়ে দিয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে 4 ঘন্টার মধ্যে, তাতে লক্ষ লক্ষ মানুষের যে অস্বাভাবিক কষ্টের মধ্যে দিয়ে ফিরতে হচ্ছে এবং ফিরতে গিয়ে তাদের জীবনহানি হয়েছে, তাদের জন্য আমি আমার অসীম শ্রদ্ধা জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে এই অপরাধের জন্য ক্ষমাও প্রার্থনা করছি যে আমাদের অবিশ্বাসকারিতার জন্য এই এতগুলো সুন্দর জীবন নষ্ট হচ্ছে। আশা করি ভবিষ্যতে রাজ্য সরকারই হোক, কেন্দ্রীয় সরকারই হোক, এই ধরনের কোনো কিছু চট করে ফেলবেন না, এত মানুষের জীবন বিপন্ন করবেন না। এবার আসি মহামারী। মহামারী আমাদের যতদিন আমরা পৃথিবী চলছে হয়েই চলেছে। তারপরেও তো ঠাকুরের ইচ্ছা বা মা ষষ্ঠীর কৃপায় 130 কোটি লোক বাস করছে এখানে। এতগুলো মহামারী পার হয়েই কি স্প্যানিশ ফ্লুতে 1818 সালে 5 থেকে 10 কোটি কেউ মারা যায় এই ভারতবর্ষে। তার আগে প্লেগ আছে, সার্স আছে, টিবি আছে, কত কি আছে, তারপরেও বেঁচে আছে। আর লকডাউনের সময়সীমা, সময় নির্ধারণ, নীতি নির্ধারণগুলো যেভাবে হচ্ছে তাতে আমার একটু
কেন বেশ ভালোই আপত্তি আছে। মনে হয় সব কিছুই হচ্ছে উইদাউট এনি প্ল্যান স্ট্র্যাটেজি, তার ফল যা হবার তা হচ্ছে। আমি শুধু একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবো যে আমরা কোথায় আছি। আমি একটা ডাটা দিচ্ছি 2017 সাল থেকে 2018 সাল পর্যন্ত, নাম্বার ইন ল্যাক্স ডেথস। হার্ট ডিজিজে মারা গেছেন 15.4 lakhs, সিওপিডিতে মারা গেছেন 9.6 lakhs, ক্যান্সারে মারা গেছেন 7.8 lakhs, স্ট্রোকে মারা গেছেন 7.3 lakhs, অ্যাজমাতে মারা গেছেন 2.5 lakhs, রেসপিরেটরি ইনফেকশন 5.1 lakh, ডায়াবেটিস 2.5 lakhs। এই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স। মানে আমরা কম মরছি নাকি? করোনা ছাড়াই আমরা মরি, মরতে মরতেও বেঁচে আছি, তাই মরতে মরতেই আমরা বেঁচে থাকবো। এত কাণ্ড কারখানা করার কিছু দরকার আছে বলে আমি মনে করি না। আমি মনে করি এখন যদি আমরা কমন সেন্সটা অ্যাপ্লাই করি, হ্যাঁ নিশ্চয়ই যেগুলো বলা হচ্ছে করবো, মাস্ক পরবো। তবে এটাও বলে রাখি, মাস্ক পরাটা নিজের জন্য যতটা না, অন্য লোককে প্রোটেক্ট করার জন্য। অর্থাৎ আমি যেন ইনফেকশনটা কাউকে না দিই। বেশি ভিড়ের মধ্যে নিশ্চয়ই যাব না, হাত নোংরা নিশ্চয়ই করবো না। সঙ্গে সঙ্গে এটাও বলে রাখা ভালো, আমাদের এমএলএ সাহেব আছেন, যে এই সময় আমরা এই বাকি কাজগুলো করতে পারি না? একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে পারি না? একটু ড্রেনগুলো পরিষ্কার করতে পারি না? একটু রাস্তাঘাটগুলোর উন্নতি করতে পারি না? এগুলো তো আমরা করতে পারি। শুধু করোনা নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না, করোনার সঙ্গে সঙ্গে এগুলো তো থাকবে। আমরা কি শুধু করোনাতেই মারা যাচ্ছি? আমি যেগুলো বললাম এগুলো করোনা ছাড়াতেই মারা যাচ্ছে। তো সেই ব্যাপারে আমরা যদি কিছু করতে পারি, প্রতিষেধকের ব্যবস্থা করতে পারি, যদি মানুষকে অ্যাওয়ার করতে পারি, তাহলে আমার মনে হয় অনেক কাজ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। এতক্ষণ বললেন আমাদের প্রাক্তন বিধায়ক এবং স্ত্রীরোগ রোগ বিশেষজ্ঞ কুশলপ্রসাদ ঘোষ। এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাবন্ধিক এবং রিটায়ার্ড সরকারি কর্মচারী শ্যামল মৈত্র। তাকে এই ব্যাপারে তার মতামত দেওয়ার জন্য বলা। নমস্কার। বারাকপুর সংস্কৃতি কেন্দ্র থেকে আজকের আলোচনা সভায় আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে করোনা তথা কোভিড-19 নামক যে ভাইরাস মহামারীর আকার নিয়েছে, এই মহামারীকে কিভাবে মোকাবিলা করা হবে এ নিয়ে নানানভাবে নানান মত চলছে। অনেক দিন হয়ে গেল, প্রায় 3 মাসের ওপর এই মহামারী সারা পৃথিবী জুড়ে দাপট তাদের চলছে। আমরা অতীতে কলেরা মহামারী দেখেছি, তাকে কেন্দ্র করে দস্তয়েভস্কি ইডিয়টস উপন্যাস লিখেছিলেন। প্লেগের মহামারী দেখেছি, আলবেয়ার কামু তাকে নিয়ে প্লেগ লিখেছিলেন। আমাদের শরৎচন্দ্র প্লেগকে কেন্দ্র করে শ্রীকান্ত ইত্যাদি উপন্যাসে অনেক কথা লিখেছেন। সাধারণত এই মহামারী মোকাবিলা করার জন্যে যেটা করা হতো, যেটা দেখেছি ওই ইডিয়টস বা প্লেগের আলবেয়ার কামুর লেখার মধ্যে দেখেছি, যে মহামারী হলেই একটা কাউকে দায়ী করে দেওয়া হয় এবং সেই দায়ী করার জন্য তখনকার দিনে যেটা করা হতো, আদিম জনজাতি গোষ্ঠীর মানুষদের দায়ী করা হতো, অথবা দেহোপজীবিনী যারা তাদের দায়ী করা হতো এবং তাদেরকে জনপদের বাইরে বের করে দেওয়া হতো। এইভাবে মহামারী মোকাবিলার একটা ব্যর্থ প্রচেষ্টা চালানো হতো। এবারে আমরা আমাদের ভারতবর্ষে যখন এই মহামারী দেখা দিল, আমরা দেখেছি প্রথম দিকে ওই তবলিগি জমায়েত তাকে দায়ী করার একটা চেষ্টা চলেছে। তারপরে দেখা গেল যে দায়ী করতে গিয়ে হলো কি, যে পরিযায়ী শ্রমিক তাদেরকে দায়ী করার একটা প্রবণতা দেখা দিল এবং সারা ভারতবর্ষের, আমাদের পশ্চিমবঙ্গে তেমনভাবে দেখিনি, কিন্তু অন্যান্য জায়গায় দেখা গেছে যে ওই গোর্খা, মণিপুরি এইসব জাতীয় যারা একটু বাদামি রং যাদের,
তাদেরকে চীনা ভেবে তাদেরকেও দায়ী করার চেষ্টা চলেছে ভারতবর্ষের অনেক জায়গায়। এই জিনিসটা আমরা দেখেছি যে আমেরিকা, যে আজকে এই মহামারীর কবলে একেবারে পর্যুদস্ত বেসামাল অবস্থা, তারা সেই কৃষ্ণাঙ্গ মানুষদের দায়ী করছে এবং গত 2-3 মাস ধরে নির্বিচারে তাদের গুলি করে মারা হয়েছে। সর্বশেষ জর্জ ফ্লয়েডকে যখন তারা হত্যা করলো, তখন সারা পৃথিবী জুড়ে লড়াই চলছে। আজকে কৃষ্ণাঙ্গ মানুষরা জেগে উঠেছে, একটা বিরাট ঘটনা। সেই জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা পৃথিবী আজ মুখর। আমাদের ভারত সরকার বলুন বা রাজ্য সরকার বলুন, তারা এই যে মহামারী মোকাবিলার জন্য যে লকডাউন যেটা করেছেন, একদিকে তারা শুরু করেছেন টু আর্লি এবং আনলক করছেন সেটাও টু আর্লি। এটা আমাদের পক্ষে খুবই বিপদের কথা। বৈজ্ঞানিকদের কথা তারা শুনছেন না, চিকিৎসকদের কথা তারা শুনছেন না, তারা নিজেদের মতন সিদ্ধান্ত নিচ্ছেন, নিজেদের মতন কাজকর্ম চালাচ্ছেন। এক বিপদের মধ্যে আমরা চলেছি, এর হাত থেকে কিভাবে যে নিস্তার পাবো আমরা জানি না। নমস্কার। আমাদের সবার চেনা মানুষ, ব্যাংক সংস্কৃতি কেন্দ্রের যুব সম্পাদক শ্যামল মিত্র বললেন যে কোন সরকারই সঠিকভাবে দায়িত্ব পালন করবে। এবার আমি বলতে বলবো আমাদের শিক্ষিকা এবং সমাজকর্মী দীপ্তিমা। নমস্কার। প্ল্যাটফর্ম ফর এডুকেশন, লিটারেচার অ্যান্ড কালচার ব্যাংক ডিভিশনের পক্ষ থেকে আজকে যে আলোচনা সভা আয়োজন করা হয়েছে তাতে আমাকে তুমি বলতে বলার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে করোনার যে কোভিড-19 আমাদের মধ্যে যে ভয়াবহ একটা ভীতি সঞ্চার করা হয়েছে, যেটা আগে আমাদের স্যার দৈববাবু বলছিলেন, যেটার মধ্যে 85% রাজনীতি এবং 15% হচ্ছে বিজ্ঞান ভিত্তিক যে কারণ সেটা আছে। সেটা ঠিকই আমরা দেখলাম শুরুতে, যদি কেন্দ্রীয় সরকার যখন থেকে চীন এবং বিদেশে যে করোনা, চীনের প্রথম যে করোনা শুরু হলো, তখন থেকে আমাদের ভারত সরকার যদি প্রচেষ্টা চালিয়ে দেন শুরুতে, যে তখন যে আন্তর্জাতিক বিমানবন্দর তাকে আগে লকডাউন করার যে পদ্ধতি, লকডাউন করে তাকে তারা যারা আমাদের দেশে আসছেন তাদেরকে একটা কোয়ারেন্টাইন সেন্টারে রেখে তাদের পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমাদের দেশে প্রবেশ করার যে পদ্ধতি সেটা যদি করতেন, সেটা করলেন না। লকডাউনটা শুরু করলেন অনেক পরে। মধ্যপ্রদেশ সরকারের সেই সময় সরকার তাদের গঠন করার দরকার ছিল কেন্দ্রীয় সরকার, তারা সেইটার কারণে অনেক পিছিয়ে দিলেন। এইভাবে লকডাউন যেটা করার, সেটা তো লকডাউন আসলে আমাদের মানুষের মধ্যে দিয়ে মুখ লকডাউন করে দিয়েছে। মুখটাকে আমরা যাতে বন্ধ করে দিতে পারি, আমরা যাতে প্রতিবাদ না করতে পারি, কথা বলতে না পারি, এটা একটা সুযোগ পেয়ে গেছেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারও। যে পরিকল্পনা মাফিক করার দরকার ছিল সেটা করছেন না। আমাদের প্রত্যেক মানুষের কাছে এই যে কোভিড-19 যে ভয়াবহ আতঙ্ক, সেই আতঙ্কটায় না গিয়ে আমাদের যেটা বলার দরকার সেটা হলো আতঙ্কে থাকবেন না। যে ব্যবস্থা মানুষের নেওয়া প্রয়োজন, হাত ধোয়া, মাস্ক পরে বেরোনো, ভিড়ভাড়টা এড়িয়ে চলা, এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের মস্তিষ্ককে লকডাউন করা যাবে না। মস্তিষ্ক যদি লকডাউন আপনারা করে দেন, তাহলে কিন্তু আমরা ভয়ানক বিপদের মধ্যে সবাই পড়ব। মহামারী বিভিন্ন রকম সময় বিভিন্নভাবে এসছে, মোকাবিলা সবসময় হয়েছে, মানুষ মারা গেছে অনেকভাবেই। আমাদের ডাক্তারবাবু বললেন যে অন্যান্য বিষয়ে মানুষ মারা গেছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে কোভিড-19 কিন্তু এতটা
বিপর্যস্ত হয়ে মানুষকে এতটাই আতঙ্কে করে দিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার, সেটা করার প্রয়োজনীয়তা ছিল না। আসল যে ব্যাপারটা করার দরকার ছিল সেটা করছেন না। আমরা মানুষকে সচেতন হওয়ার জন্য বলছি, মস্তিষ্ককে লকডাউন করবেন না, এটা আমাদের কাছে অনুরোধ। আপনারা সবাই সুস্থ থাকুন আর যথাযথ সচেতনতার মধ্যে দিয়ে নিজেদেরকে জীবনযাত্রার মধ্যে দিয়ে আগামী দিনে চালনা করবার চেষ্টা করবেন, এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এতক্ষণ বললেন আমাদের শিক্ষিকা এবং সমাজকর্মী দীপ্তিকণা মহান্তি, তিনি যে বিষয়টা তুলে দিয়েছেন যে কেউই দায়িত্ব পালন করে। গতকালকে খবর যে চীনে আবার আক্রান্ত হয়েছে এবং সেখানে চীন সরকার সঙ্গে সঙ্গে সেখানে ব্যবস্থা নিয়েছে, খাদ্য পৌঁছে দেওয়া, কোয়ারেন্টাইন করা, এই সমস্ত ব্যাপারটা সরকারিভাবে করা হয়েছে। এই ব্যবস্থা আর কোথাও হয়নি। এটা যদি করা যেত তাহলে পরে এত আক্রান্ত মানুষ হতেন এবং দেশের অর্থনীতিও বাঁচত। এবার বলবেন আমাদের আরেকজন সমাজকর্মী, ছাত্র আমাদের লীলা ঘোষ। নমস্কার। আলোচনা চলছে, আলোচনার রেস ধরেই বলতে চাইছি যে কোভিড-19 অতিমারি এর ঘটনা ভারতবর্ষের মধ্যে হতোই না যদি ভারত সরকার সেই সময় আন্তর্জাতিক বিমান ওঠানামা যদি বন্ধ করে দেয়। আন্তর্জাতিক বিমান ওঠানামা যদি বন্ধ করে দেওয়া যেত তাহলে এই অতিমারির ঘটনা ঘটতোই না আমাদের ভারতবর্ষে। আর যখন সেটা করলেন না, ওনারা তখন বিধায়ক নির্বাচনে ব্যস্ত ছিলেন, বিভিন্ন রাজ্যের সরকার গঠন কিভাবে করা যায় সেই নিয়ে ব্যস্ত ছিলেন। আর তার ফলে ভুক্তভোগী হচ্ছে আজকে ভারতবর্ষের মানুষ, এই পশ্চিমবাংলার মানুষ। যেভাবে এই লকডাউন করে মানুষের জীবন জীবিকাকে আক্রমণ নামিয়ে আনা ভয়ঙ্কর ভাবে, ছাত্ররা ড্রপ আউটের দিকে এগিয়ে যাচ্ছে, যারা দুস্থ মেধাবী ছাত্র তারা ড্রপ আউটের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, না আছে দেশের সরকারের, না আছে রাজ্যের সরকারের। মানুষের জীবন জীবিকা খাদের কিনারে গিয়ে পৌঁছেছে। একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে মানুষ জীবন জীবিকা করছে। রেশনিং ব্যবস্থা নেই। যখন লকডাউন শুরু হলো তার দীর্ঘদিন বাদে রাজ্যের সরকার রেশন দেওয়া শুরু করলেন গরিব মানুষের কাছে। একটা আমি বুঝতে পারছি না, মানুষের মানে সেই শাস্তি নাটকের একটি বিখ্যাত ডায়লগ রবীন্দ্রনাথের আমার মনে পড়ছে, ভাত দেবার অনুরোধ নাই কিল মারবার গোসায়। এই জিনিস নামিয়ে আনা হয়েছে এই পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মানুষের উপর, মূলত খেটে খাওয়া মানুষের উপর। পরিযায়ী শ্রমিক, আসলে ওটা পরিযায়ী শ্রমিক না, অতিথি শ্রমিক। সেই অতিথি শ্রমিকদের সাথে বঞ্চনা করেছে দেশের সরকার এবং রাজ্য সরকার। ফিরিয়ে আনার যে ব্যবস্থা সেটা করছেন না। এমনকি যারা কোভিড-19 আক্রান্ত হচ্ছেন ভারতবর্ষ সহ পশ্চিমবাংলার মানুষ, তাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, যে পরিকাঠামো দেওয়ার প্রয়োজন ছিল সেটা থেকেও সেই মানুষগুলো পাচ্ছে না। কাঁড়ি কাঁড়ি টাকা লাগছে কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে গেলে। এটা ভয়ঙ্কর ভাবে মানুষকে বিপদের মুখে ফেলা হচ্ছে। কোথায়? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা তো অতিক্রম করে রাজ্য সরকার ওখানে কোয়ারেন্টাইন সেন্টার করতে করলেন না, বললেন মেডিকেল কলেজ করবেন, মেডিকেল কলেজে কোভিড-19 হসপিটাল করবেন। কি আছে, কতদূর হয়েছে আমার ধারণা সবটাই বিষ বাউল। আমার ধারণা কেন, কার্যত সেটাই মানুষের কাছে প্রতিষ্ঠিত। আমরা বলতে চাইছি এই অবস্থার অচিরেই মিটিয়ে দেওয়া প্রয়োজন। এইখানে উদ্যোগী ভূমিকা নিতে হবে দেশের সরকার এবং রাজ্যের সরকার। ফেলোশিপের টাকা নেই ছাত্রদের, এবং একই সাথে যে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে তাদেরকে রেস্কিউ করবার জন্য ক্লাস 12 অবধি মিড ডে মিলের ব্যবস্থা করা, এগুলো সরকারকেই করতে হবে। এই বিষয়ে সরকারের অতি দ্রুত হস্তক্ষেপের প্রয়োজন বলে আমার মনে হয়েছে। আজকে আমাদের মধ্যে সব থেকে যার কাছে আমরা পৌঁছাতে চাইছি এই বিষয়ে বিশেষ মতামত শুনবার জন্য তিনি আমাদের এই অঞ্চলের বিধায়ক এবং বিশিষ্ট আইনজীবী শিবভদ্র রায়। তবুও তিনি আমাদের মাঝখানে এসেছেন। এই জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে, আজকের এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক নমস্কার। নমস্কার। আজকের এই আলোচনা সভা
আমি সবার কথাই শুনলাম, আমাদের সবার শ্রদ্ধেয় তরিবাবু শুরু করেছিলাম, করে সবাই বলেছে। দেখুন, একটা জিনিস অনেকের সাথেই আমার মতেও মেলে না, সেটা হলো পৃথিবীতে এই প্রথম মহামারী নয়। অনেক বছর আগে আমাদের কবি লিখে গেছিলেন, মন্বন্তরে মরিনি মোরা মারি নিয়ে বাস করি। এই মারি নিয়ে আমরা বাস করেছি। আমরা যদি দেখি পরপর অনেকগুলো বছর ধরে যদি নিজেরা একটু হিসেব করে দেখি যে কত মানুষ কতটুক মারা গেছে, আমি কতগুলো জায়গায় বলতে পারি যে 1918 সালে তৎকালীন বোম্বাইতে প্রথম স্প্যানিশ ফ্লুয়ের প্রকোপ ধরা পড়ে এবং ভারতবর্ষে মারা যান 1,80,000 মানুষ। 1817 সাল থেকে 1865 সালে কলেরায় ভারত ভয়ঙ্কর চেহারা নিয়েছিল। প্রায় 1.5 কোটি মানুষ আক্রান্ত হন এবং কলকাতায় প্রায় 7,000 মানুষের মৃত্যু হয়। ম্যালেরিয়াতে কেবল দক্ষিণবঙ্গে 1860 সালে 60,000 মানুষ, 60,000 গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। রোগের ভয়ে মানুষ ভিটে হারা হয়। 2 বছরদের মহামারী ভয়ঙ্কর চেহারা নিয়েছিল। 1918 সালে প্রায় 37,000 মানুষ বাংলায় আক্রান্ত হয়েছিলেন। এটা শুধু বাংলা বা ভারতবর্ষের হিসেব, পৃথিবীর দেখতে গেলে পরে এরকম অনেক রোগ, অনেক কিছু আছে। আমরা এখনো সবাই ভাবছি ভ্যাকসিন বেরিয়ে যাবে, কিন্তু ভ্যাকসিন বেরোয়নি, মানে এখনো বেরোয়নি। অনেক রোগ আছে যাদের ভ্যাকসিন বেরোয়নি। মানুষ নিজেদের সংযত করে অনেকে ভালো আছে। একটা সময় যখন প্রথম এইডস হলো, পৃথিবীর মানুষ ভয়ে সংকুচিত, নিজেদের ভয়ে সন্ত্রস্ত হয়ে গেছিলেন, কিন্তু মানুষ তার স্বভাবের পরিবর্তন করলো, মানুষ জীবনে কিছুটা সংযম আনলো। আজকে এইডস আমাদের কাছে অত ভয়ঙ্কর কিছু নয়। আমরা সংযত হলাম, আমরা নিজেদের ঠিক করলাম। এখনো ডেঙ্গু টিকে বেরোয়নি। আজকে যখন আমরা ভাবছি এখানে করোনায় কি হবে, তখন কিন্তু ডেঙ্গু থাবা দিচ্ছে ভারতবর্ষে, পশ্চিমবাংলা এবং বিদেশের অনেক কটা রাষ্ট্রে। এবং এই বর্ষা হচ্ছে ডেঙ্গুর সব থেকে ভয়ের সময়। ডেঙ্গুতেও প্রচুর মানুষ মারা যাচ্ছেন, আমরা কিন্তু বেঁচে আছি। জাপানি এনসেফ্যালাইটিস, যেটা আমার মনে হয়, ডাক্তারবাবু আছেন, ডক্টর ঘোষ আছেন এখানে, কেবি ঘোষ সাহেব আছেন, তিনি বলতে পারবেন জাপানি এনসেফ্যালাইটিস আমার মনে হয় খুব কম ভয়ঙ্কর নয়। যে রোগে মৃত্যু না ঘটলেও প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে, তার প্রকোপ নিয়েও আমরা বেঁচে আছি। কোনো মেডিসিন কোনো বেরোয়নি, কোনো টিকে বা বেরোয়নি। তা আমাদের বেঁচে থাকতে হবে। বেঁচে থাকাকালীন অবস্থায় যেমন সরকারের দায়িত্ব আছে করার। আমি আমার ছাত্র ফেডারেশনের ভাই যেটা বলছিল, আমি একটুখানি ওটাকে সঙ্গে করছি। ডুমুরজোড়া স্টেডিয়াম এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কোয়ারেন্টাইন হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, এবং দুটোতেই লোক আছে। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল কলেজ ও কোভিড হসপিটাল হয়েছে। এখন একটা ভয় আমাদের মধ্যে কাজ করছে। আমার পাড়ায় যখন সাগর দত্ত মেডিকেল কলেজকে পড়া হলো, পাড়ার লোক ভয়ে এগিয়ে হলো। কোয়ারেন্টাইন করতে গিয়েও আমি কার দোষ কার গুণ বলছি না, মানুষ ভয় পাচ্ছেন। মানুষের ভয় পাওয়াটা কারণ আমরাই এমনভাবে করেছি। যেমন আজকে চীনের প্রশংসা করার জায়গা নেই। চীন যদি প্রথম দিন ঠিক থাকতো, তাহলে পৃথিবীতে রোগটা ছড়াতো না। চীন যদি বাইরের প্লেন বন্ধ না করে তখন চীনের প্লেন বাইরে যাওয়াটা বন্ধ করতো, তাহলে এই রোগটা ছড়াতো না। এবং বেজিংয়ে যে রোগ ধরা পড়েছে, আমি জানি না এই রোগটা ল্যাবরেটরিতে হয়েছে না এই রোগটা বাদুর থেকে এসছে বা কোনো জীবজন্তু থেকে এসছে, আমি জানি না। কিন্তু চীনে আবার একটা মার্কেটকে বন্ধ করতে হয়েছে, যেখানে এইসব মাংস বিক্রি হতো। সেখান থেকে আবার নতুন করে বেজিং শহরে, আগের বার উহানে যখন হয়েছিল তখন বেজিং আক্রান্ত হয়নি, এবার কিন্তু বেজিং আক্রান্ত হচ্ছে। সুতরাং একটা বিষয় হচ্ছে রোগটা সম্বন্ধে মানুষের ধারণা না থাকার জন্য। এবং অনেক ডাক্তারবাবুকে আমি জানি, সব রকম রেসপেক্ট রেখেও বলছি, সমস্ত ডাক্তারদের কথাবার্তা শুনতে গিয়ে আমরা দেখেছি অনেকের মতামতের মধ্যে ফারাক আছে। কার কথাটা শুনবো? আমি দেখেছি কিছুদিন আগে একজন নোবেল প্রাইজ, ওই নামটা এখন করতে পারছি না, বোধহয় 1817 সালে মেডিসিনে যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি সব থেকে ভালো কথা বলেছেন যে সংক্রমণ আছে, আমাদের ঠিক থাকতে হবে, এটাও ঠিক, কিন্তু লকডাউনটাই শেষ পন্থা নয়। লকডাউনে রোগ আটকানো যায়। আমি যেটা আমার সহকর্মীদের সবসময় বলি যে লকডাউন, আমাকে সবাই বলে ঘরে থাকতে কারণ তুমি অসুস্থ, কিন্তু আমি সেদিন বলছিলাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা, মাধবরাও সিন্ধিয়ার স্ত্রীরও করোনা ধরা পড়েছে। তিনি নিশ্চয়ই আমাদের মতো টিকা করে ঘুরে বেড়ান,
সুতরাং রোগটা কার কখন হবে, কোথা থেকে আসবে, এটা বলা মানুষের কাছে এখন একটা অসম্ভব হয়ে যাচ্ছে। সরকার কাজ করছেন, কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই আগে যদি বাইরে থেকে লোক আনা বন্ধ করতেন সেটা অনেক কার্যকরী হতো, এবং রাত্রি 8টায় বলে তার আগের দিন কি ওই স্বঘোষিত ইয়ে করা থেকে, মানে লকডাউন না করে সব একটা কারফিউ করা, সেখান থেকে শুরু করে তারপরের দিনই 8টায় বক্তৃতা দিয়ে 12টায় বন্ধ করে দেওয়ার থেকে যদি দুদিন সময় দিতেন, এবং সেই সময় যদি আমার একটা ইয়ে আছে পরিযায়ী শ্রমিক বলাটা আমি একটু বিরুদ্ধে আছি, দুটো ব্যাপার আমার একটু পছন্দ হয় না, কিন্তু সবাই বলছেন কিছু মেনে না ছাড়া উপায়ও নেই। একটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স, আমি এটা মানে নিচ্ছি, ফিজিক্যাল ডিস্টেন্স কথাটা হতে পারে, সোশ্যাল ডিস্টেন্স মানে, এবং সোশ্যাল ডিস্টেন্স করতে গিয়ে যেটা হচ্ছে আজকে এই ব্যারাকপুরের একটি রাস্তার ধারে একজন মানুষ গতকাল থেকে অসুস্থ হয়েছিলেন, তাকে কেউ হসপিটালে নিয়ে আসছিল না, লাস্টে আমাদের ফোন করার পর আমাকে লোক পাঠিয়ে তাকে আনতে হতো। এখন এই যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে গিয়ে, দূরে থাকতে গিয়ে আমরা যেন নিজেরাই আনসোশ্যাল হয়ে পড়ছি। আমার মনে হয় কোনো রোগ আমাদের আনসোশ্যাল করে দিক, এটা আমরা চাই না। ভয় আছে, সাবধানে থাকতে হবে, মাস্ক পরতে হবে, সরকারি নিয়ম মেনে চলুন, কিন্তু কোনো সরকারের পক্ষেও সব রোগটাকে বন্ধ করা করতে পারবে না, সবার পক্ষে সম্ভব নয়। এত অল্প সময়ের মধ্যেও পশ্চিমবাংলায় অনেক হসপিটাল হয়েছে, আমাদের ব্যারাকপুরেই টেকনো ইন্ডিয়া হয়েছে, সাগর দত্ত সব নেওয়া হচ্ছে, কিন্তু সেটাও জনসংখ্যার নিরিখে হয়তো তেমনভাবে একদম সব প্রুভ হতে পারে না। আর আমরা অনেক সময় দেখছি আজকে ইটালির থেকে ভারত এগিয়ে গেল, কালকে ইংল্যান্ডের থেকে ভারত এগিয়ে গেল, এই আলোচনাগুলো আমার কতটা সদর্থক আলোচনা আমি বুঝি না, কারণ জনসংখ্যার বিচারে আমেরিকা, ইংল্যান্ড, কি বলে ইটালি, ফ্রান্স সব মিলিয়ে এক করলেও বোধহয় ভারতবর্ষ হবে না। তাই ভারতবর্ষের যে মৃত্যুর হার, ভারতবর্ষের যে জনসংখ্যার হার, সেই অনুযায়ী যত লোক আক্রান্ত হচ্ছে, আমাদের টোটাল স্ট্যাটিস্টিক্সটাই ছিল, আমি ওইসব নিয়ে আর বলছি না, সেই জনসংখ্যা হারে আমরা যে জায়গাতে এখনো আছি, আমাদের মৃত্যুর হার যেখানে আছে, সেটা কারণ ব্যবস্থাপনায় বা ওতে নয়, হয়তো আমাদের খাদ্য প্রণালীও একটা কাজ করতে পারে, ডাক্তারবাবুরা ভালো বলবেন। আমরা মশলাপত্র খাই, এখন দেখছি আয়ুর্বেদিক পন্থায়, এবং চীনও বলছে আয়ুর্বেদিক পন্থায় যেতে হবে। আমাদের যে সমস্ত জিনিস খেতে বলছেন বিশ্বের ডাক্তাররা, আমরা সেগুলো রোজই খাই, হলুদ, তারপরে হচ্ছে গোলমরিচ, যেগুলো আমরা রোজই খাই, যে কারণে আমার মনে হয় এটা একটা কারণ কিনা আমি জানি না, বৈজ্ঞানিক গিয়ে আমার ধারণা নেই, ভারতবর্ষে মৃত্যুর হার এবং আক্রান্তের হার এখনো যে অবস্থায় আছে, এটা মনে হয় না ভীষণ রকমের কোনো ভয়ঙ্কর জায়গায় গেছে। কিন্তু আমরা যদি ঠিক থাকতে পারি, আমরা যদি নিজেদের ঠিক রাখতে পারি, আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারি, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি কার্যকরী হবে। কিন্তু আমি এটাও যাতে বলতে পারি, আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছি মানুষজন, তারা হঠাৎ যদি সবাই মিলে কোয়ারেন্টাইনে চলে যায়, মানে ঘরে ঢুকে যায়, সেলফ কোয়ারেন্টাইনে চলে যায়, তাহলে কিন্তু শুধুমাত্র পুলিশ ডাক্তার দিয়ে একটা দেশকে বাঁচানো যায় না। তাই আমাদেরও দায়িত্ব আছে, আমাদেরও দায়বদ্ধতা আছে মানুষের মধ্যে গিয়ে বোঝানো, শুধু সমালোচনা নয়, শুধু কারোর বিরুদ্ধে নয়, আমি এখানে কোনো রাজনৈতিক আলোচনাই করছি না। হ্যাঁ, কিছু কিছু ব্যাপার আছে, লকডাউনের মধ্যে দিয়ে এমন একটা জায়গায় যাচ্ছে যেটা একটা আমাদেরকে অনেক ক্ষতি হচ্ছে। আজকে করোনায় বাঁচতে গিয়ে লকডাউন করে থাকলে একদিন মানুষ অনাহারে মারা যাবে, সেই জায়গাটাও পৌঁছচ্ছে। তাই জন্য লকডাউন তুলে নিতে বাধ্যও হচ্ছে সরকার, এবং শুধু আমাদের দেশে নয়, আমেরিকায় তুলে নিচ্ছে, ফ্রান্সে তুলে নিচ্ছে। লোক মানছে না, লোক নিজেরাই মানছে না, কারণ বাড়িতে বসে থেকে, কাজের বাইরে থেকে বেঁচে থাকা যায় না। এবং যে সমস্ত মানুষ দিন আনান দিন খান, সরকারি কর্মচারীদেরও তো অসুবিধা হবে না, দিন আনা দিন খাওয়া মানুষগুলো আর কতদিন পরের দান খেয়ে বাঁচবে, আর দান খেয়ে দিয়ে বাঁচাও যায় না। যদিও একটা জিনিস আমি বলবো, করোনায় কত খব খারাপের মধ্যেও কিছু ভালো নিশ্চয়ই আছে। বাংলা, সেটা দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমি বলবো, বাংলার মানুষ, ভারতবর্ষেরও অনেক মানুষ এটা প্রমাণ করে দিয়েছেন আমাদের সংস্কৃতি বেঁচে আছে। তার জন্য যেভাবে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরা রাজনৈতিক নেতাকর্মীরা দাঁড়িয়েছি, তার মধ্যে অনেকে বলতে পারেন নিজেদের স্বার্থে দাঁড়িয়েছেন, সামনে ভোট আছে, অমুক আছে, অনেক কথা বলবেন, কিন্তু যে সমস্ত সাধারণ ছেলে মেয়ে বিভিন্ন সংগঠনের নামে অনেকের ছবিও তোলেননি, ছবিও দেননি ফেসবুকে যারা কাজ করছেন, আমি তাদের ধন্যবাদ দেব যে তারা সেইভাবে এগিয়ে এসছেন বলে বাংলায় কোনো মানুষ না খেয়ে মারা যাননি। কারণ শুধু সরকারি সাহায্যে, শুধু চাল গম আটা দিয়েই মানুষকে বাঁচানো যায় না, পারিপার্শ্বিক যে জিনিসগুলোর দরকার সেগুলো সাধারণ মানুষ দিয়েছেন। তারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী হতে পারেন, বিভিন্ন সংগঠনের কর্মী হতে পারেন,
কিন্তু বাংলার মানুষকে বাঁচিয়ে রাখার জন্য রাস্তায় যেভাবে মানুষ নেমেছেন আমি তাদের প্রত্যেকটা ধন্যবাদ জানাচ্ছি। শুধু অনুরোধ করছি, নিজেদের স্বাস্থ্য নিজেদের দেখতে হবে, নিজেদের সংযত হতে হবে, নিজেদের সংযমী হতে হবে এবং নিজেরা যেন নিজেরা ডাক্তারি না করি, ডাক্তারদের উপর নির্ভর করে বাঁচতে হবে, তাহলেই আমরা বাঁচব। নমস্কার। সেই ভদ্রবাবু বলার সময় বলেছিলাম উনি অসুস্থ, কথা শুনে মনে হলো না উনি অসুস্থ। এবার আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্ল্যাটফর্ম এবং সংস্কৃতি কেন্দ্রের সভাপতি, বিশিষ্ট নাট্যকার, শিক্ষক, নাট্য পরিচালক, বহু সফল নাটক তিনি পরিচালনা করেছেন। তিনি বলবেন জন্মদিন। মুশকিল হচ্ছে যে রাজনৈতিক কথা বলবো না বললেও অনেকেই রাজনৈতিক কথা বলে ফেলেছে। আমি সেই রাস্তায় যেতে চাইছি। আমি বরঞ্চ আমি সংস্কৃতির প্রতি নিবদ্ধ থাকতে চাই। একটি কথা ডক্টর অরিন্দম চক্রবর্তী গতকালই বলেছেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, যে মানুষের মধ্যে ইমিউনিটি পাওয়ার গ্রো করবে যত বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হবে। এই কথাটার তাৎপর্য অন্যরকম। তাৎপর্য হচ্ছে যে মানুষ যে ইমিউনিটি গ্রো করার যে সিস্টেমটা, সেটা আছে বলে আমরা অনেকগুলো মহামারী জয় করে এখনো বেঁচে আছি। আমি 1577 শুধু ফিরে যাবো একটি মাত্র কারণে, যে সেখানে বলা হয়েছিল যে লন্ডনে যে প্লেগের প্রাদুর্ভাব প্রথম হাজার হাজার লোক মারা যাচ্ছে, রাস্তায় মরে পড়ে আছে। চার্চ বললো এর মূল কারণটা হচ্ছে চার্চে লোক আসে না ভগবানকে বন্দনা করতে, অথচ দেখো থিয়েটার হলগুলোতে দেখো লোক ভিড় করছে। থিয়েটারে যত সমস্ত বেশ্যারা যায়, অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষরা যায়, অভিনেতা অভিনেত্রীরা সব বেশিরভাগ মাতাল লম্পট, ওইখানে ঈশ্বর বিরোধী চক্রান্ত হয়। অতএব থিয়েটার বন্ধ করে দেওয়া। 1577 খ্রিস্টাব্দে থিয়েটার বন্ধ করে দেওয়া হয়, লন্ডন মিউনিসিপ্যালিটি বন্ধ করে দিল চার্চের কথা। শেক্সপিয়ার তখন চলে গেলেন তার লোকজন একটু বাইরে, ঘুরে ফিরে এসে দেখলেন ওরে বাপরে বাপ, এই প্লেগ তার নিজস্ব কোর্সে একদিন শেষ হবে, কিন্তু আমার থিয়েটার তো বন্ধ হতে পারে না। তিনি তখন পরপর 3টে কমেডি নামালেন, কিং লিয়ার নামালেন। তারপর আস্তে আস্তে দেখা গেল চার্চের থেকেও লোক চলে আসছে শেক্সপিয়ারের নাটক দেখতে। প্রথমে 20 জন, তারপর 40 জন, তারপর 1000 জন, তারপর 2000 জন। তার ফলে প্রমাণিত হলো যে কখনোই কোনো মহামারী মানুষের বিকাশকে, মানুষের সংস্কৃতিকে ধ্বংস করতে পারে না। আমার প্রথম এবং প্রধান আপত্তি হচ্ছে যেভাবে ঘোষণা করা হলো লকডাউন, এটা ভয়ঙ্কর একটি আপত্তিকর ঘটনা। পৃথিবীর কোন সভ্য দেশ এভাবে লকডাউন ঘোষণা করতে পারে না। অনেক সময় ছিল যখন এই শ্রমিকদের বলা হতো 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হতো। যারা ভ্রমণ করতে গেছেন বাইরে তাদেরও পরিযায়ী বলা হচ্ছে। এখন পরিযায়ী শব্দটা পরশুরাম বা রাজশেখর বসুর যে ডিকশনারি পড়েছি তাতে পরিযায়ী কথা একমাত্র পাখির পক্ষে অ্যাপ্লিকেবল হয়, কিন্তু যেভাবে শ্রমিকদের ক্ষেত্রে অপমান করা হচ্ছে, এবং শুধু তাই নয়, সোশ্যাল ডিস্টেন্সিং এর নাম করে আমাদের ভারতবর্ষ, আমাদের বাংলা, আমাদের সংস্কৃতি, সামগ্রিকভাবে মানুষের সঙ্গে মানুষের যে সামাজিক বন্ধন, এমনকি ফ্যামিলিয়ার বন্ধন, পরিবারের লোকরা পরিবার আসতে ভয় পাচ্ছে। একটা গ্রামে আরেকটা মানুষ গ্রাম থেকে লোক যেতে ভয় পাচ্ছে, মানুষ আজকে উঠছে ওই গ্রামের লোক আসছে। এই যে মানসিকতাগুলোকে ভয়ঙ্করভাবে ইনজেক্ট করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ভয়ঙ্কর একটা প্ল্যানিং। দরিদ্রা বলেছেন এটা রাজনৈতিক চক্রান্ত রাষ্ট্রে। আমি তার তো বড় কথা বলছি, এটা কোনো সুপার পাওয়ারের চক্রান্ত, যারা চাইছেন যে মানুষের মানুষের কোনো সামাজিক বন্ধন থাকবে না, যারা চাইছেন সংস্কৃতি ধ্বংস করো, যারা চাইছেন শুধুমাত্র ব্যবসা বাণিজ্য, ক্যাপিটাল, ধন সম্পদ বেঁচে থাকুক, তার বিপ্রতীপে দাঁড়িয়ে আজকে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, সঠিকভাবেই আমাদের মাননীয় বিধায়ক সুন্দরভাবে বলেছেন, শুধু সরকার নয়, সরকারের তো রাষ্ট্র যে কি কাজ করছে সেটা বুঝতেই পারছি। যদি রাজনীতি করতাম তাহলে বলতাম এই কথাটা, যে রাষ্ট্র এই সুযোগে তার সামগ্রিকভাবে গণতান্ত্রিক স্ট্রাকচারটাকে ধ্বংস করার চেষ্টা করছে, যাতে করে যা তারা করবে সমগ্র রাজ্য তা মেনে নিতে বাধ্য হবে। কিন্তু আমি তা বলছি না, আমি আরেকটা ভয়ঙ্কর কথা বলছি,
যে আমরা মনে করছি তার রিপ্লাই আমরা দিচ্ছি। আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা স্বতঃপ্রণোদিত হয়ে যে ভয়ঙ্কর এলাকায় চলে যাচ্ছেন, হাজার হাজার মানুষকে সাহায্য করছেন। আমরা যারা থিয়েটার করি, আমরা আমাদের সীমিত সাধ্য নিয়ে আমরা যত টাকা তুলছি আমরা তুলে দিচ্ছি, কখনো আমফানের জন্য, কখনো দুর্গত মানুষদের জন্য তুলে দিচ্ছি। এই কাজগুলো যখন করছি, আমরা সরকারের কাছে হাত পেতে বলছি না আমাদের সাহায্য করুন, আমাদের করতে দিন, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। তাই আমরা এটাও বিশ্বাস করি আমাদের থিয়েটার বেঁচে থাকবে। এবং আমি ব্যক্তিগতভাবে বলছি, আমাদের বাংলা থিয়েটারের যারা মানুষ, আমার মতো যারা প্রবীণ মানুষ, তারা থিয়েটার নিয়ে প্রস্তুত হচ্ছে। আগামী আগস্ট সেপ্টেম্বর থেকে আমাদের থিয়েটার মঞ্চে নামবে এবং মঞ্চে দর্শকরা আসবেন। যেভাবে 15 জন থেকে 20 জন থেকে 200 লোক আসছেন, সেভাবেই আসবেন। যেভাবে এখন যে মল খুলে দেওয়ার পরও যেমন হাজার হাজার মানুষ মলে ভিড় করছেন, যেমন ভাবে ভিড় করছেন এই খাওয়ার জায়গায়, যারা সংস্কৃতির ক্ষুধার্ত মানুষ তারা ভিড় আসবেন। আর এই যে মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, এটা শুধু কবির কথা নয়, এটা আমাদের অদৃষ্ট যে আমাদের ঘর করতে হবে। কিন্তু আমাদের এটা দুরদৃষ্ট যে আমাদের নিয়ন্ত্রণ করছে একটা সুপার পাওয়ার, যারা চাইছেন সামগ্রিকভাবে আমাদের স্ট্রাকচারটাকে ধ্বংস করে দিতে। আমার মনে হয় করোনার বিরুদ্ধে এই কথাটাই হচ্ছে আসল কথা। এবং ডক্টর সন্দীপন চক্রবর্তী বলছে 70% লোক যদি আক্রান্ত হয়, বুঝবেন এইবার করোনার বিদায়ের সময় উপস্থিত। কারণ করোনার ক্ষমতা নেই যে আর কিছু আক্রমণ করতে পারে, মানুষের অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। এমনভাবে আমরা অ্যান্টিবডি তৈরি করে ফেলেছি অনেকগুলো মহামারীর বিরুদ্ধে, করোনার বিরুদ্ধে আমরা তৈরি করতে পারবো। ভাইরাসের মৃত্যু হবে না, ভাইরাস কিছুদিন চুপ করে থাকলে আবার সে আসবে। ডক্টর চক্রবর্তী বলছেন কিন্তু মানুষের কোনো মৃত্যু নেই, মানুষের এই মানসিকতার মৃত্যু নেই। এই কনফিডেন্স আমাদের থাকে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রথম হচ্ছে মানুষের যে স্বতঃস্ফূর্ত সাহায্যের হাত, এটাকেই আমি মনে করি যেটা সরকার এবং গোটা বিশ্ব জুড়ে চলছে, যুদ্ধ হচ্ছে, ওই পোকাটার বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। এই শব্দটা অতিশয়, কিন্তু সেটা বাস্তবায়িত করে দিয়েছে সাধারণ মানুষ, বিশেষ করে পশ্চিমবাংলায় দেখছি বড় লোকরা খুব বেশি এগিয়ে আসেনি। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং ভিখারি স্তরের লোকেরাও সাহায্য, মানে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। এক নম্বর কাজে যুদ্ধ যদি করোনা এবং তৎসংক্রান্ত যে ফলাফল, তার বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে যদি কেউ লড়ে থাকে সেটা হচ্ছে জনগণ, এটা জনযুদ্ধ হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স এবং ফিগার গুলো আছে, সেগুলো সব কিন্তু কোনো একটা বিশেষ ধরনের বিজ্ঞানীরা দেয় না। যেটা দেয় হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে যারা করে, তারা সমস্ত বিজ্ঞানের বিভিন্ন ব্রাঞ্চের হচ্ছে ডেটাগুলো নিয়ে তারা ওই স্ট্যাটিস্টিক্যাল যে সমস্ত থিওরেমস অ্যান্ড ফর্মুলাস আছে সেগুলোকে অ্যাপ্লাই করে একটা অঙ্ক বসে বার করে। আমারই অত্যন্ত প্রিয়জন একজন, তাকে আমি একটু বাদই ফোন করব, সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আছে, ম্যাথমেটিক্সের টিচার, সে বায়োম্যাথমেটিক্স করে, এটার নাম বায়োম্যাথমেটিক্স দিয়েছে, নামও দেওয়া যায়। যাই হোক, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের সে বলেছে মানে লকডাউন শুধু নয়, হচ্ছে কারফিউ করা দরকার। আমি ওকে এক্ষুনি বলবো তুই তো বসে বসে মাইনে পাবি, তোর জন্য কারফিউটা অসুবিধা, এটা আমার বলেই যাও। কাজেই দেশ চালানো, মানুষকে বাঁচানো এবং সরকার পরিচালনা করা সেই দৃষ্টিভঙ্গি থেকে সেটা এক জিনিস, আর তত্ত্বগত কতগুলো মুখস্থ কথা এবং বাস্তব কিছু কথাও বটে, সেগুলো বলে দেওয়াটা অন্য জিনিস। যেমন অর্থনীতির থিওরি এক জিনিস, থিওরি বিভিন্ন দেশে বিভিন্নভাবে অ্যাপ্লাই হবে। সেই জন্যে
বাজেট যখন করা হবে সেটা দ্যাট ইজ অন দি বেসিস অফ দি পলিটিক্যাল ইকোনমি অফ দ্যাট কান্ট্রি। এইভাবে ঠিক সিমিলারলি এটার ক্ষেত্রেও হচ্ছে এই অবস্থার মধ্যে আমাদেরকে বাঁচতে হবে এবং দেশকে রক্ষাও করতে হবে, মানুষকে, সমাজ। ওই তো মারি নিয়ে ঘর করে চলি, এইসব কথা তো শুনলেন, এই কথাগুলোর মধ্যে এগুলো লুকিয়ে আছে এই কথাগুলো। সেই কথাগুলো ভুলে গিয়ে আমাদের এই করলে চলবে না। আবেগে আপ্লুত হয়ে বা ভয়তে সিটিয়ে গিয়ে, এবং বিশেষ করে আমি বলবো যেটা পয়েন্ট আউট করেছেন যে রাজনৈতিক শক্তি যদি ভয়তে সিটিয়ে যায় তাহলে করে কিন্তু দেশের সর্বনাশ। সেই সিমটমটা ভারতবর্ষের বুকে দেখে, রাজ্যের বুকে দেখে আমি খানিকটা শিখে উঠছি। আজকে আমাদের প্ল্যাটফর্ম ফর এডুকেশন, লিটারেচার, কালচারের চ্যানেলের প্রথম অনুষ্ঠান। প্রথমে ভেবেছিলাম আমরা আলোচনা সভা করব, তারপরে একসময় ঠিক করলাম বিতর্ক করব, তারপরে শেষ পর্যন্ত সিচুয়েশন অনুযায়ী আজকে আমরা আলোচনা সভা করেছি। এবং আমার মনে হচ্ছে যে যারা আলোচনা করলেন তারা সত্যি লিপ্ত করলেন সবাই। আমার এটা আপনাদের সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ, এরকম অনুষ্ঠান আমরা আগামী দিনে আরো করব। আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখবেন, ভালো লাগলে আমাদের লাইক দেবেন, আমাদের উদ্বুদ্ধ করবেন যাতে আমরা আগামী দিনে আরো অনুষ্ঠান করতে পারি। সাবস্ক্রাইব করবেন। ইচ্ছা আছে আমরা আগামী দিনে বিতর্ক করবো, এবং যারা যারা আজকে উপস্থিত আছেন বিশেষ করে শিলভদ্রবাবুকে বলবো যে আমাকে তাই সবাইকে আমাদের শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রথম চ্যানেলের অনুষ্ঠান